আচ্ছা, আমাদের পৃথিবীতে প্রাণের যে কি বিশাল আর জটিল একটা জগৎ আছে, তাই না? এই যে এত বৈচিত্র্য, একেই কিন্তু বলে জীববৈচিত্র্য। আর এটা শুধু বড় বড় প্রাণী যেমন বাঘ বা তিমি তা কিন্তু নয়, একদম ছোট্ট অণুজীব থেকে শুরু করে বিশাল বন সবকিছুই এর অংশ। তো চলুন আজকের এই আলোচনায় জীবনের এই ইন্ট্রিকেট জালটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা প্রথমে দেখব এই জীববৈচিত্র্য জিনিসটা আসলে কি। তারপর জানব ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র নিয়ে, যেখানে এই জীবনগুলো টিকে থাকে। এরপরে কথা বলবো জীববৈচিত্র্যের জন্য সবচেয়ে বড় হুমকিগুলো নিয়ে। আর সবশেষে বোঝার চেষ্টা করব যে এই পুরো ব্যাপারটা আমাদের সবার জন্য কেন এতটা জরুরি। তো চলুন শুরু করা যাক একেবারে মূল ধারণাটা দিয়ে। জীববৈচিত্র্য বলতে ঠিক কী বোঝায়? একদম সহজ করে বললে, জীববৈচিত্র্য মানে হল জীবনের সব রকমের রূপ। এটা কোনো একটা প্রাণী বা উদ্ভিদ নিয়ে নয়, বরং জীবনের সব স্তরে যে ভিন্নতাগুলো আছে সেটাই হলো জীববৈচিত্র্য। ব্যাপারটাকে আরেকটু সহজ করে বুঝতে গেলে জীববৈচিত্র্যকে আমরা আসলে তিনটা ভাগে দেখতে পারি। প্রথমটা হলো জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য, মানে ধরুন একই প্রজাতির মধ্যে যে কত রকম ফের দেখা যায়। এরপর আসে স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্য, মানে একটা এলাকায় কত রকমের প্রাণী বা উদ্ভিদ আছে। আর একদম শেষে হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, মানে বন, নদী, সাগর, এই যে কত রকমের পরিবেশ, সেইটার ভিন্নতা। এখন কথা হলো, এই যে এত রকম জীবন, এরা থাকে কোথায়? এখানে আসে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ধারণা। মানে এমন একটা পরিবেশ যেখানে সব জীব একে অপরের ওপর আর চারপাশের পরিবেশের ওপর নির্ভর করে বেঁচে থাকে। প্রথমে যদি আমরা মাটির ওপরের ইকোসিস্টেমগুলোর দিকে তাকাই, যেমন ধরুন বন, এই বনগুলোই কিন্তু বাঘ, হরিণ বা বানরের মতো প্রাণীদের বাড়ি। এমনকি আমাদের চাষের জমিও কিন্তু একটা ইকোসিস্টেম, যেখানে মাটির নিচে কোটি কোটি অণুজীব আর পোকামাকড় কাজ করে যাচ্ছে। কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো বন উজাড় হয়ে যাওয়া, মানে অবৈধভাবে গাছ কাটা আর বনভূমি দখল। এবার আসি জলের দুনিয়ায়। আমাদের নদীগুলো হলো ইলিশ আর ডলফিনের মতো প্রাণীদের চলাচলের রাস্তা। হাওর বা বিলের মতো যে জলাভূমিগুলো আছে সেগুলো তো পাখিদের জন্য একরকম স্বর্গ। আর বঙ্গোপসাগর তো চিংড়ি, কাঁকড়া, হাঙর সহ অসংখ্য সামুদ্রিক প্রাণের একটা বিশাল ভাণ্ডার। আমাদের খাবার আর আয়ের জন্য এই জলজ জীবন যে কতটা দরকারি তা তো বলাই বাহুল্য। বেশ, এতক্ষণ তো আমরা জীবনের এই সুন্দর দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু ছবির আরেকটা পিঠও আছে। এখন আমরা দেখব সেই কারণগুলো যা এই পুরো ব্যবস্থাটাকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। জীববৈচিত্র্যের জন্য মূল বিপদগুলো আসলে ৫টা। প্রথমত, প্রাণীদের থাকার জায়গা নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয়ত, মারাত্মক দূষণ। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন। চতুর্থত, আমাদের লাগাম ছাড়া শিকার বা মাছ ধরার মতো কাজ। আর সবশেষে, বাইরের এমন কিছু প্রজাতি চলে আসা যা স্থানীয় পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এবার যে সংখ্যাটা বলবো সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। ৮০%। পৃথিবীতে যত প্রজাতি আজ বিলুপ্তির পথে, তাদের মধ্যে ৮০%ই বিপদে পড়েছে শুধুমাত্র তাদের থাকার জায়গাটা হারিয়ে ফেলার কারণে। ভাবা যায়? মানে ওদের বেঁচে থাকার জন্য যে জঙ্গল বা নদীটা দরকার, সেটাই আমরা কেড়ে নিচ্ছি। এই হুমকির ফলটা ঠিক কেমন হয়, দুটো উদাহরণ দিলেই পরিষ্কার হবে। যেমন ধরুন, সুন্দরবনের ম্যানগ্রোভ যখন ধ্বংস হয় তখন শুধু বাঘ তার ঘর হারায় না, পুরো উপকূলীয় এলাকাটাই কিন্তু ঝড়ের মুখে অসহায় হয়ে পড়ে। আবার অন্যদিকে সাগরের তাপমাত্রা একটু বেড়ে গেলেই কোরাল বা প্রবালগুলো সাদা হয়ে মরে যায়, আর এতে করে ওই প্রবালের উপর নির্ভরশীল হাজার হাজার সামুদ্রিক প্রাণী তাদের আশ্রয় হারিয়ে ফেলে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এসব তো গাছপালা আর জীবজন্তুর ব্যাপার, এর সাথে আমাদের মানে মানুষের কি আসে যায়? আচ্ছা, এই অংশেই আমরা দেখব এই জীববৈচিত্র্য ভালো থাকাটা আমাদের নিজেদের ভালো থাকার জন্য কতটা জরুরি। চলুন প্রশ্নটা সোজাসুজি করা যাক। এই যে আমরা বন, নদী, বাঘ বা কোরালের কথা বলছি, এগুলো যদি না থাকে তাহলে মানুষের টিকে থাকার ওপর এর প্রভাবটা ঠিক কী হতে পারে? দেখুন, একটা সুস্থ জীববৈচিত্র্যই আমাদের খাবারের যোগান দেয়। ভবিষ্যতে অনেক রোগের যে ওষুধ তৈরি হবে, তার উৎস কিন্তু এই প্রকৃতিতেই লুকিয়ে আছে। সুন্দরবনের মতো বনগুলো আমাদের ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ থেকে বাঁচায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের পুরো অস্তিত্বটাই কিন্তু একটা সুস্থ আর শক্তিশালী ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। অবশ্য ব্যাপারটা এমন না যে এসব নিয়ে কিছুই ভাবা হচ্ছে না। জীববৈচিত্র্য বাঁচানোর জন্য কিন্তু আমাদের দেশে বেশ কিছু আইন কানুন আছে, যেমন জীববৈচিত্র্য আইন ২০১৭, বন আইন, এমনকি জাতীয় একটা কর্মপরিকল্পনা বা NBSAPও রয়েছে। তার মানে সুরক্ষার জন্য আইনি একটা কাঠামো কিন্তু আছে। কিন্তু আসল সমস্যাটা ঠিক এখানেই। আইন বা নীতিমালা তো না হয় থাকলো,
কিন্তু সেটার সঠিক প্রয়োগ আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে আইন থাকা আর সেই আইনটা ঠিকমতো কাজ করা দুটো কিন্তু এক জিনিস না। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? নিয়মকানুন একা কিছুই করতে পারবে না যদি না এর সাথে মানুষের সচেতনতা আর আইনের সঠিক প্রয়োগটা যুক্ত হয়। এখন প্রশ্ন হলো, এই সচেতনতা তৈরি করতে আর আইনগুলোকে কার্যকর করতে আমাদের ঠিক কী করা উচিত? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলেমিশে খুঁজতে হবে।